সো আজকের যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, যে অ্যাকাউন্টিং নিয়ে আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস খুবই ইম্পর্টেন্ট, এবং তারপরের আরো দুইটা ক্লাস, অর্থাৎ আজকে আজকে হচ্ছে 12 নাম্বার এবং 13 নাম্বার ক্লাস হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে হবে, 14 এবং 15 হবে ফিনান্সিয়াল অ্যানালিসিস নিয়ে। খুবই ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে ফাইনালে প্রশ্ন আসবেই। এই ফিনান্সিয়াল অ্যানালিসিস থেকেও আসবে, অ্যাকাউন্টিং থেকেও আসবে। সো প্লিজ এইটাকে খুব খেয়াল করে শুনবেন, এবং এই ক্লাসটা এবং আগামী ক্লাসটা এবং এর পরের দুইটা ক্লাসও একটু হালকা টেকনিক্যালিটিস আছে। এইটা আপনি বুঝে ফেললে জিনিসটা খুবই সহজ, না বুঝলে আসলে সবসময় একটু ডিফিকাল্টি তৈরি হয়। তবে আসলে আপনি যেটা হয় যে মানে আপনারা আসলে এত কঠিন কঠিন অঙ্ক টঙ্ক করে আসছেন, এইটা আসলে কিছুই না সেইগুলোর তুলনায়, বাট তারপরেও একটু টেকনিক্যালিটিস আছে, একটু বুঝতে হবে আপনাদেরকে। এখন এই কথাটা আমরা একটু বুঝি ফার্স্টে, যে দ্য ওয়ার্ড অ্যাকাউন্টিং কামস ফ্রম দ্য ওয়ার্ড অ্যাকাউন্টেবিলিটি। ইফ ইউ আর গোয়িং টু বি রিচ, ইউ নিড টু বি অ্যাকাউন্টেবল ফর ইউর মানি। এই কথাটা বলছেন হচ্ছে রবার্ট কিওসাকি। তো রবার্ট কিওসাকির একটা বই আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। আপনারা কি কেউ পড়ছেন বইটা? জি স্যার, আমি পড়ছি। ভেরি গুড, ভেরি গুড। আপনারা যারা পড়েন নাই, আমার স্ট্রং রিকমেন্ডেশন থাকবে আপনারা বইটা পড়েন। আমাদের সবারই একটা জীবনে স্বপ্ন আছে যে আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব, আমরা রিচ হব, সোজা কথা। নট দ্যাট যে বইটা পড়লেই রিচ হয়ে যাবেন, জিনিসটা এরকম না, বাট জিনিসটা হচ্ছে যে আপনাকে কিছু ফিনান্সিয়াল কিছু শৃঙ্খলা শেখাইতে পারবে এই বইটা। আমি ব্যক্তিগতভাবে পড়ছি, মেবি আমি প্রথম বইটা পড়ছি 7-8 বছর আগে, এবং আমি সেখান থেকে কিছু জিনিস নিছি। আমি সবসময় চেষ্টা করি কি, আমি যখন কোনো একটা বই পড়ি, বইয়ে অনেক কিছু লেখা থাকে, অনেক ধরনের শিক্ষা থাকে, সবকিছু আমি আসলে নিতে পারবো না। আমি একটা বই থেকে একটা শিক্ষা নিব, সেইটা নিয়ে আমার লাইফে আমি ইমপ্লিমেন্ট করবো, এটা হচ্ছে আমার টার্গেট। ওইটাও যদি ঠিকঠাক মতন করা যায়, দেখবেন যে আপনার লাইফে আপনি অনেক কিছু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন, এবং একটা বই থেকে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, বুঝবেন যে ওই বই পড়াটা সফল হয়েছে। হ্যাঁ, সো এই রবার্ট কিওসাকি উনি হচ্ছেন বেসিক্যালি একজন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের খুবই নামকরা একজন মানুষ। তো উনি যেটা বলছেন, দ্য ওয়ার্ড অ্যাকাউন্টিং কামস ফ্রম দ্য ওয়ার্ড অ্যাকাউন্টেবিলিটি। সো অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে কি, জবাবদিহিতা, দায়বদ্ধতা। এই দায়বদ্ধতাটা কিসের? সো ইফ ইউ আর গোয়িং টু বি রিচ, ইউ নিড টু বি অ্যাকাউন্টেবল ফর ইউর মানি। আপনাকে যদি ধনী হইতে হয়, আপনার টাকা কিভাবে খরচ করতেছেন সেইটার জন্য আপনাকে দায়বদ্ধ হইতে হবে, আপনাকে অ্যাকাউন্টেবল হইতে হবে টু ইয়োরসেলফ। আপনি যেন তেন ভাবে খরচ করবেন আর দিন শেষে আপনি ধনী হয়ে যাবেন, আসলে কখনো এটা হবে না। আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে, কোথায় খরচ করতেছেন, কোন খাতে খরচ করতেছেন, সেইটা আপনি যথাযথ চিন্তা করে করছেন নাকি জাস্ট মজা করার জন্য খরচ করে ফেলছেন। আমরা তো চাইলেই আমার বেতনের সব টাকা আমি তো রেস্টুরেন্টে গিয়ে খায় শেষ করে ফেলতে পারি, বাট সেটা কিন্তু আমার নিজের উপরে কোনো ইনভেস্টমেন্ট হইল না। আপনাদের এখন যেটা করতে হবে, বা আমিও সেই পার্সপেক্টিভে চিন্তা করি যে আমাকে ইনভেস্ট করতে হবে আমার উপরে। আমি যখন আস্তে আস্তে ইনভেস্ট করতে থাকবো, এবং ইনভেস্টমেন্টের নিয়ম হচ্ছে আমি যদি যথাযথভাবে ইনভেস্ট করি, এটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। সো টাকাটাও সেম, জ্ঞানও সেম। সো নিজের উপরে ইনভেস্টমেন্ট করলে আস্তে আস্তে ইনশাল্লাহ এটা একটা রিটার্ন দেওয়া শুরু করবে, বাট ইটস এ স্লো প্রসেস। আপনি হঠাৎ করেই ধনী হয়ে যাবেন, এইটা আসলে ওই ফাটকা বিজনেস না করলে এটা আসলে সম্ভব না। বা আপনি কারো টাকা পয়সা চুরি করতে হবে, বা ব্যাংক ডাকাতি করতে হবে, বা এই ধরনের কিছু। সো অফকোর্স আমরা সেই ধরনের কিছু হইতে চাই না। আমরা সৎভাবে, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা ধনী হইতে চাই, এবং যদি নিয়মতান্ত্রিক উপায়ে আপনাকে ধনী হইতে হয়, ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল ফর ইউর মানি। ইভেন আপনারা যদি কেউ আজকে আপনি কোটি টাকার একটা লটারি জিতে যান, এবং আপনাকে এই ফিনান্সিয়াল
শৃঙ্খলা আপনার ভিতরে না থাকে, এই কোটি টাকা শেষ হইতে আপনার 1 বছরও সময় লাগবে না। ওইটা একটা মজার রিসার্চ ফাইন্ডিং আছে যে যারা কিনা লটারিতে জিতে, যারা হঠাৎ করেই ওভারনাইট ধনী হয়েছে, উইদিন 3 ইয়ার্স তারা সেই টাকা তো হারাইছেই, বরং এই লটারি জেতার আগে তারা যেই অবস্থায় ছিল তার চাইতেও খারাপ অবস্থায় চলে গেছে। কেন কেন মনে হয় এই জিনিসটা? ইটস এ ফ্যাক্ট। এখন কেন এই জিনিসটা হয় এটা আপনি বলেন তো। টাকাটা ম্যানেজ করতে পারে না, আর মেইনলি ওই প্লেজারের ভিতর অনেক উড়ায় দেয়, মানুষকে দিয়ে দেয়। আমিও করছিলাম ওইটা। ওকে, গুড। আপনি যে করছেন, নিজে যে বুঝতে পারছেন, খুবই খুবই ভালো। নিজে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো এই যে হঠাৎ করে টাকা আসে, মানুষজনের আসলে ওইভাবে কি থাকে না, হুঁশ থাকে না, কি থেকে কি করতেছে, ভুলভাল জায়গায় টাকা ঢালে। আবার বিভিন্ন সুযোগ সন্ধানী মানুষও তাদের পিছনে লেগে যায়, বলে যে এইখানে টাকা খাটাও, ওইখানে টাকা খাটাও, এটা করলে কিন্তু তোমার টাকা দ্বিগুণ হয়ে যাবে, এই বলে বিভিন্নভাবে মানুষজন টাকা টুকা মেরে দেয়, ভুলভাবে খরচ করে, সে শান শওকতের পিছনে খরচ করে, যেগুলা থেকে কোনো রিটার্ন আসবে না সেগুলাতে সব খরচ করে। তার মানে কি, এই যে রবার্ট কিওসাকি সাহেবের এই যে কথাটা, যে নিজে অ্যাকাউন্টেবল যখন আমি থাকবো না টাকা খরচ করার জন্য, তখন আসলে আমি আর রিচ হইতেও পারবো না। আর যদি কপাল গুণে আমি রিচ অবস্থায় আসিও, সেটা লটারি পেয়ে হোক বা আমার মানে পিতৃ প্রদত্ত সম্পত্তি পেয়ে হোক, এগুলো আমি গ্যারান্টেড আমি হারাই ফেলবো। ওকে, সো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এই জিনিসটা বোঝার জন্য অ্যাকাউন্টিং হচ্ছে খুবই এসেনশিয়াল একটা জিনিস, যে আপনার অ্যাকাউন্টিং জ্ঞান আপনাকে থাকতেই হবে। এখন এন্টারপ্রেনিয়রের কেন অ্যাকাউন্টিং জ্ঞান থাকতে হবে? প্রোভাইডস ক্ল্যারিটি অন প্রফিটেবিলিটি এন্ড ফিনান্সিয়াল হেলথ। আপনার বিজনেসটা কি প্রফিট করতেছে কিনা, আপনার বিজনেসের ফিনান্সিয়াল হেলথ কিরকম। এই যে দেখেন ডান পাশের ছবিতে ইনকাম স্টেটমেন্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ আপনার কোথা থেকে টাকা আসতেছে, কোথায় খরচ হচ্ছে, এই হিসাব করার পরে আপনার কত টাকা প্রফিট হইলো নাকি লস হইলো, এই জিনিসটা বের হয়ে আসে ইনকাম স্টেটমেন্ট থেকে। ব্যালেন্স শিটে আসে হচ্ছে আপনি একটা পার্টিকুলার ডেটে আপনার বিজনেসের কি অবস্থা, আপনার অ্যাসেটের কি অবস্থা, আপনার লায়াবিলিটি এন্ড ওনার্স ইকুইটির কি অবস্থা। দেন আরো ডিটেইলে যদি আপনি যাইতে যান, আপনার স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি আছে, এবং খুবই ইম্পর্টেন্ট 4 নাম্বার যেটা, এইটা আপনাকে খুবই খেয়াল করে দেখতে হবে, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো সাধারণত 1, 2 এবং 4, আরো যদি ইম্পর্টেন্টলি চিন্তা করি, আরো স্পেসিফিক্যালি 1 এবং 4, এইটা যদি আপনি সঠিকভাবে খেয়াল করে আপনার বিজনেস আপনি চালাইতে পারেন, ইনশাল্লাহ আপনি বিজনেসে সাকসেসফুল হইতে পারবেন। সো এইটা আপনারা একটু খেয়াল রাখেন, ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই দুইটা আপনাকে পড়া জানতে হবে, তৈরি করা জানতে হবে। এই দুইটা যদি আপনি তৈরি করা জানেন এবং এইটা কিভাবে পড়তে হয় সেটা জানেন, আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই অন্য অনেক মানুষের চাইতে আপনি আগায় থাকবেন। এবং এটা, এই ইনকাম স্টেটমেন্ট পড়া, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়া, এটা আসলে কোনো ডিফিকাল্ট কিছুই না। একটু জাস্ট আপনি দেখলে, এক নজর দেখলে আপনি বুঝে যাবেন, একটু জাস্ট একটু খেয়াল করে দেখতে হবে। ওকে, আপনি যখন অ্যাকাউন্টিং জানবেন এন্টারপ্রেনিউর হিসেবে, আপনার ইনভেস্টররা আপনাকে ট্রাস্ট করবে, কারণ তারা জানে যে এই মানুষটা জানে কোথা থেকে টাকা আসবে আর জানে কোথায় সে খরচ করতেছে। সো আপনার কাছে সে টাকা দিয়ে সে একটা কি বলবো, একটা কমফোর্ট জোন তৈরি করতে পারবে। দেন হচ্ছে রিকোয়ার্ড ফর লিগাল কমপ্লায়েন্স। আপনি যখন এই যে ট্যাক্স কি, ট্যাক্স হচ্ছে সরকার আপনার কাছ থেকে, এই যে আপনার জন্য সে বিজনেসের এনভায়রনমেন্ট তৈরি করে দিল, আপনার জন্য বিজনেসের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিল, আপনি দেশের ভিতরে বসে ব্যবসা করতেছেন, এই সব কিছুর জন্য সরকার আপনার কাছ থেকে ট্যাক্স আদায় করে। আপনি বাংলাদেশে বসে যে আপনি ব্যবসা করতেছেন, সেটার জন্য সরকার হচ্ছে দুনিয়ার মানে দেশের সবচেয়ে বড় মাস্তান হচ্ছে সরকার। তো সরকারকে আপনি ব্যবসা করতে চাইলে তারা ট্যাক্স না দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। এখন তাকে যদি প্রপারলি ট্যাক্স দিতে হয়, আপনাকে অডিট করাইতে হবে, আপনার বিজনেস অডিট করাইতে হবে। বিজনেস অডিট করার জন্য আপনাকে অ্যাকাউন্টিং নলেজ আপনাকে থাকতে হবে। আচ্ছা, দেন হচ্ছে 4 নাম্বার কি করে,
যখন আপনি অ্যাকাউন্টিং নিয়ে আপনি হিসাব নিকাশ করবেন, বিভিন্ন অপরচুনিটিকে আপনি অ্যানালাইজ করবেন, এটা করে আপনি বুঝতে পারবেন যে শুড উই এক্সপান্ড, শুড উই হায়ার, শুড উই চেঞ্জ প্রাইসিং, এই যে জিনিসগুলোই তো এই অ্যানালিসিসগুলো বেসিক্যালি আপনি অ্যাকাউন্টিং নলেজ থাকলে আপনি বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে বিভিন্ন সিনারিও অ্যানালিসিস করে আপনি কিন্তু এই সিদ্ধান্তগুলোতে আসতে পারবেন। আচ্ছা, তো অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশনটা কি? অ্যাকাউন্টিং এর ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট হচ্ছে সোজা কথা কোম্পানির হাতে কি কি আছে, যেমন ক্যাশ থাকতে পারে, ইকুইপমেন্ট থাকতে পারে, আপনি আরেকজনের কাছে টাকা পান, এগুলো হচ্ছে রিসিভেবলস। এইটা হচ্ছে এক সাইডে। অ্যাজ পার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আপনার অ্যাসেট, আপনার লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি এই দুইটার যোগফলের সমান হতে হবে। সো লায়াবিলিটিস কি জিনিস? লায়াবিলিটিস হচ্ছে হোয়াট দ্য কোম্পানি ওস। আপনি যত টাকা লোন নিছেন আরেকজনের কাছ থেকে, যারা যারা আপনার কাছে টাকা পায়, এরা মিলে হচ্ছে লায়াবিলিটিস। আর ওনার্স ইকুইটি হচ্ছে বেসিক্যালি আপনার যে শেয়ারের টাকাটা, আপনি কত টাকা খাটাইছেন সেই টাকাটা। সো আপনি সে ফর এক্সাম্পল আপনি 100 টাকা খাটাইছেন এবং অন্য অন্য মানুষরা আপনার কাছে 50 টাকা পায়, তার মানে কি 100 টাকা থেকে 50 টাকা বাদ চলে যাবে, সো বাকি থাকবে 50 টাকা। সো ইন অ্যান আইডিয়াল মানে যদি আমি প্রপারলি ক্যালকুলেট করি, আমার অ্যাসেটও আসলে 50 টাকার আছে। সো অ্যাসেট ইকুয়ালস টু ইকুইটি প্লাস লায়াবিলিটিস, লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আচ্ছা, সো এই যে দেখেন নিচের এক্সাম্পল কি, ওনার ইনভেস্ট 1 লক্ষ টাকা, অ্যাসেট কি আছে? অ্যাসেট হচ্ছে ক্যাশ 1 লক্ষ টাকা, ক্যাপিটাল 1 লক্ষ টাকা। তো এইটার ডিটেইলে আর যাব না, আপাতত জাস্ট এইটা মনে রাখেন, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। যে আপনি যত টাকা শেয়ার কিনছেন বা যত টাকা আপনি একটা বিজনেসে ইনভেস্ট করছেন, সেইটা থেকে লায়াবিলিটি যেটা বাদ যাবে ওইটাই থাকবে হচ্ছে আপনার অ্যাসেট। ওইটা জাস্ট আপনার মাথায় রাখেন যে আমি 100 টাকা ইনভেস্ট করছি, আমার লোন হয়েছে 50 টাকা, সো 100 টাকা থেকে 50 টাকা বাদ চলে গেলে বাকি থাকে 50 টাকা, ওই 50 টাকাই হচ্ছে বেসিক্যালি আমার অ্যাসেট। আচ্ছা, দেন আপনি যদি অ্যাকাউন্টিং করতে চান, আপনাকে খুব কমন দুইটা টার্ম আপনাকে ফেস করতে হবে, ডেবিট এবং ক্রেডিট। হ্যাঁ, ডেবিট মানে কি? ডেবিট মানে হচ্ছে যখন অ্যাসেট ইনক্রিজ হয় এবং লায়াবিলিটিস ডিক্রিজ হয়। এই যে দেখেন, এই যে এখানে ডান পাশের ছবিটা দেখেন, অ্যাসেট যখন ইনক্রিজ হইলে ডেবিট, অর্থাৎ আমি ক্যাশ টাকা পাইলাম, এটা ডেবিট। এক্সপেন্স যখন আচ্ছা সরি, এখানে কি করলাম, ডিক্রিজ ইন লায়াবিলিটিস, অ্যাসেট এন্ড এক্সপেন্স। হ্যাঁ, অ্যাসেট এবং এক্সপেন্স যখন ইনক্রিজ হয় তখন ডেবিট, আর অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট, এক্সপেন্স ডিক্রিজ হলে ক্রেডিট। আচ্ছা, দেন হচ্ছে ক্রেডিট কি? ইনক্রিজেস লায়াবিলিটিস ইকুইটি। সো মেমোরি এইডের জন্য আমি যদি চিন্তা করি ডেড, DEAD মানে কি? ডেবিট ইনক্রিজেস এক্সপেন্সেস, অ্যাসেটস এন্ড ড্রয়িংস। ডেবিট কি দিয়ে ইনক্রিজ হয়? এক্সপেন্সের ই, অ্যাসেটের এ এবং ড্রয়িংসের ডি। ড্রয়িংস মানে কি? ড্রয়িংস মানে হচ্ছে আমি আমার কোম্পানিতে আমি 100 টাকা আমি ইনভেস্ট করছিলাম, সেইখান থেকে আমি 20 টাকা তুলে ফেললাম, ড্র করে ফেললাম। সো যখনই আমি ড্র করব, আমি এটাকে ডেবিট করব। আমি যখন এক্সপেন্স ইনক্রিজ করব আমি তখন ডেবিট করব, অ্যাসেট ইনক্রিজ করব ডেবিট করব। আর ক্রেডিটের বেলায় কি মনে রাখবো? ক্রেডিট ইনক্রিজেস লায়াবিলিটিস, ইনকাম এন্ড ক্যাপিটাল। আমার লায়াবিলিটিস যখন বাড়বে সেটা ক্রেডিট হবে, আমার ইনকাম যখন বাড়বে তখন ক্রেডিট হবে, আমার ক্যাপিটাল যখন বাড়বে তখন ক্রেডিট হবে। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে ওনার ইনভেস্ট ক্যাশ, আমি যদি ব্যাংকে বিজনেসের পার্সপেক্টিভ থেকে দেখি, ক্যাশ আমার কোম্পানিতে ঢুকলো,
আমার কোম্পানির অ্যাকাউন্টিং এ কি আসবে, ক্যাশ ডেবিট হবে, কারণ অ্যাসেট বাড়তেছে। এখন ক্যাশ যখন ডেবিট হবে সেইটার আমরা হচ্ছে ডাবল এন্ট্রি মেথডে আমরা কাজ করব। সো ডাবল এন্ট্রি মেথডে সবসময় যেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্রানজাকশন দুইটা এন্ট্রি তৈরি করবে, এই ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট হবে। সো যখন আমার ব্যবসায় টাকা ঢুকতেছে আমি দেখবো যে আমার ঘরে কি আসতেছে, আমার ঘরে ক্যাশ আসতেছে, তো ক্যাশ হবে ডেবিট। ক্রেডিট কি হবে, ক্যাপিটাল। ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে কি, এটা আমরা যদি দেখি, ক্যাপিটাল যদি এই যে ক্যাপিটাল ইনক্রিজ হলে ক্রেডিট হবে, ক্রেডিট ইনক্রিজেস ক্যাপিটাল, তার মানে কি ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে আমি ক্রেডিট করছি। সো এখানে দেখেন ডেবিট ক্যাশ, ক্রেডিট ক্যাপিটাল। পারচেজ ল্যাপটপ উইথ ক্যাশ, তার মানে কি ক্যাশ আমার পকেট থেকে চলে গেল, আমি কি পাইলাম, ল্যাপটপ পাইলাম। সো আমার ঘরে কি আসলো, ইকুইপমেন্ট আসলো, অ্যাসেট। সো অ্যাসেটটা হচ্ছে ডেবিট হয়ে গেল, ক্যাশ মাইনাস হয়ে গেল, তার মানে ক্যাশ ক্রেডিট হয়ে গেল। সেলস মেড অন ক্রেডিট, মানে আমি সেল করলাম বাট আমি বললাম যে টাকা পরে নিব, সাথে সাথে আমি টাকা পাইলাম না। ডেবিট কি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল, যেহেতু আমি টাকা পাই নাই কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হয়ে গেল, আর ক্রেডিট হয়ে গেল রেভিনিউ। একটু কনফিউজিং লাগতে পারে বাট এইটা আপনাদেরকে আসলে একটু নিজের একটু পড়ালেখা করতে হবে, কারণ এত ডিটেইলে আসলে বোঝানোর টাইমটা আপনাদেরকে রাইট নাও আনফরচুনেটলি নাই। বাট এখানে আমি বিভিন্ন কি দিয়ে দিছি, ইন্টারনেটে অনেক কিছু আছে, এই জিনিসটা আপনারা একটু নিজে নিজে করবেন। এইটা আমি আসলে আমি বুঝতে পারতেছি যে এত ছোট করে বুঝাইলে হয়তোবা আপনারা আপনাদের মাথায় হয়তোবা ঠিকমতো নাও মিলতে পারে। আপনারা যেটা করবেন যে আপনারা জিপিটি থেকে বা বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন এরকম খুব ইজিলি অ্যাভেলেবল পাওয়া যায় বিভিন্ন ট্রানজাকশন এবং সেটার সলিউশন, যে ডেবিট ক্রেডিটে কি হচ্ছে, এটা আপনারা করে আপনারা একটু প্র্যাকটিস করবেন, কারণ এইটা কিন্তু পরীক্ষায় আসবে, এটাকে আপনি কোনো মতে ইগনোর করে লাভ নাই। ইগনোর যদি করেন ফাইনাল পরীক্ষাতে এই প্রশ্নের উত্তরটা আপনাকে ছেড়ে চলে যেতে হবে, সো মার্কস আপনাকে মিস করতে হবে। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন ডেবিট ক্রেডিটের বেসিক আপনাকে বললাম। দেন হচ্ছে জার্নাল এন্ট্রি। এই যে ডান পাশে দেখতেছি এই যে এক একটা ট্রানজাকশন হচ্ছে, এই এক একটা ট্রানজাকশনের প্রতিটাতে ডেবিট ক্রেডিট হচ্ছে, যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো, ক্যাপিটাল ক্রেডিট হলো, তার মানে কি একজন মানুষ মিস্টার জন, এই যে দেখেন উপরে মিস্টার জনের জার্নাল, সো মিস্টার জন ওনার ব্যবসাতে $3 লক্ষ ঢুকাইলো, এই কারণে কি হলো, ক্যাপিটাল বৃদ্ধি পাইলো। সো ক্যাশ ডেবিট হইলো, ক্যাপিটাল ক্রেডিট হইলো। ক্যাশ যেহেতু অ্যাসেট, অ্যাসেট বৃদ্ধি পাইলে ডেবিট হয়, ক্যাপিটাল বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। সো ক্যাশ 3 লক্ষ, ক্যাপিটাল 3 লক্ষ, ক্রেডিট। সে ক্যাশ টাকা দিয়ে এই যে পারচেজ গুড ফর ক্যাশ, জানুয়ারির 5 তারিখে সে ক্যাশ টাকা দিয়ে সে কিছু জিনিসপত্র কিনলো। আমি কি চিন্তা করব, আমি দেখবো যে আমি আমার ঘরে কি আসলো, গুডস আসলো, তার মানে পারচেজ 1500 টাকা, আমি টাকা দিয়ে দিলাম, পকেট থেকে আমার টাকা বের হয়ে গেল, অ্যাসেট চলে গেল, অ্যাসেট চলে গেলে ক্রেডিট। সো 1500 টাকা। সো এটা হচ্ছে ডাবল এন্ট্রি মেথডে আমি ইনপুট দিচ্ছি। সো এই এক একটা যে জানুয়ারির 1, জানুয়ারির 5, জানুয়ারির 7, এক একটা হচ্ছে এক একটা জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রিগুলো মিলে দিন শেষে আমাকে কিন্তু ডেবিট ক্রেডিট সমান হইতে হবে। জার্নাল থেকে লেজার হয়, লেজার থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়। সো ক্রোনোলজিক্যাল রেকর্ডিং অফ বিজনেস ট্রানজাকশনস, ফাউন্ডেশন ফর লেজার এন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সো এইটা মাথায় রাখেন, জার্নাল প্রথমে, জার্নাল হচ্ছে সবকিছুর মূল, জার্নাল থেকে লেজার হয়, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়, এবং এই সবকিছু কাজে লাগায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়, টু নেমলি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, সো জার্নাল এন্ট্রিতে কি কি আছে, ডেট থাকবে, এই যে দেখেন ডেট আছে উপরে,
অ্যাকাউন্টস এফেক্টেড কোন অ্যাকাউন্টের সাথে ট্রানজাকশন গুলো হচ্ছে, ডেবিট ক্রেডিট হচ্ছে, এই যে দেখেন ডেবিট ক্রেডিট ডান পাশে হচ্ছে, এবং এক্সপ্লানেশন, এই যে ব্র্যাকেটের ভিতরে যে এক্সপ্লানেশন আছে সেই এক্সপ্লানেশনটা আপনাকে দিয়ে দিতে হবে, সো দ্যাট আপনি নেক্সট টাইম যখন দেখবেন, কিছুদিন পরে যখন দেখবেন, আপনি যেন ট্রানজাকশনটা দেখে আপনি বুঝতে পারেন যে এটা কিসের ট্রানজাকশন ছিল। সো আপনারা যেরকম কোড লেখার পরে আপনারা নিচে একটা এক্সপ্লেনেশন দিয়ে রাখেন, একটা ডেসক্রিপশন দিয়ে রাখেন, এটা হচ্ছে সিমিলার থিং, ওই ডেসক্রিপশনটা, যে এই জার্নাল এন্ট্রিটা কিসের ভিত্তিতে হয়েছে। সো ফরম্যাট অফ জার্নাল এন্ট্রি, ডেবিট ক্রেডিট, যে ক্যাশ ডেবিট, তার মানে ক্যাশ ঢুকছে, ক্যাপিটাল ক্রেডিট হয়েছে, এটা আমরা এর আগেও দেখলাম যে একটা পার্টিকুলার বিজনেসে আপনার ব্যবসাতে আপনি 50,000 টাকার ক্যাশ আপনি ঢুকাইলেন, তার মানে ক্যাশ বাড়লো, অ্যাসেট বাড়লো, আপনার ক্যাপিটালও বাড়লো, সো ক্যাপিটাল ক্রেডিট হয়ে গেল। ইনভেস্টেড বিডিটি 50,000 ক্যাপিটাল, ডেবিট হবে ক্যাশ, ক্রেডিট হবে ক্যাপিটাল। আচ্ছা, বট সফটওয়্যার লাইসেন্স 10,000 টাকা দিয়ে, কি হলো, ঘটনা কি হলো, সে সফটওয়্যার লাইসেন্স পাইলো, টাকা বের হয়ে গেল, সো সফটওয়্যার লাইসেন্স, সফটওয়্যার এক্সপেন্স হচ্ছে 10,000, ক্যাশ 10,000 ক্রেডিট হয়ে গেল। আর্নড রেভিনিউ বিডিটি 15,000 অন ক্রেডিট, তার মানে আপনি কাউকে কিছু সেল করছেন, বাট সেলের টাকা ইমিডিয়েটলি পান নাই, আপনি ওই মানুষটার কাছ থেকে আপনি টাকা পান, তার মানে কি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, আপনার রেভিনিউ ক্রেডিট হবে। আচ্ছা, এখন আপনারা বলেন তো, যে রেন্ট 5,000 টাকা দিলাম, এটার জার্নাল এন্ট্রি কি হবে, ডেবিট কি হবে আর ক্রেডিট কি হবে? নিচেরটা না দেখি, নিচেরটাই বেসিক্যালি উত্তর, বাট তারপরে নিজের একটু চিন্তা করি, নিচেরটা না দেখেই বলি। টাকা রেন্ট দিলাম, ডেবিট ক্রেডিট কি হবে? স্যার 5,000 টাকা ডেবিট হবে ক্যাশ, আর হচ্ছে যেই মানে প্রপার্টিটা রেন্ট দিছি ওই রেন্টটা হবে ক্রেডিট, মানে ক্যাপিটাল আসছে না, একটা দিয়ে বের আমার হয়েছে। পকেট থেকে তো 5,000 টাকা চলে গেল, আমি ভাড়া দিলাম, আমার অফিসের ভাড়া আমি 5,000 টাকা দিলাম, সো ক্যাশ কি আমার পকেটে আসতেছে না যাচ্ছে? যাচ্ছে। যাচ্ছে। টাকা যদি চলে যায় এটা ক্রেডিট হবে। তা আমি কি পাইলাম, আমি রেন্ট এক্সপেন্স পাইলাম, রেন্ট এক্সপেন্স আমার কাছে আসলো, যে আমি 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 ভাড়া পরিশোধ করে দিছি, সো এইটা ডেবিট হয়ে যাবে, পকেট থেকে টাকাটা যখন চলে গেল, ক্যাশ চলে গেল, ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে। এই যে দেখেন নিচের এইটা দেখেন, এই যে রেন্ট এক্সপেন্স 5,000, ক্যাশ হচ্ছে ক্রেডিট 5,000। আচ্ছা, এইখানে দেখেন রিসিভ 20,000 টাকা সার্ভিস রেভিনিউ, ক্যাশ পাইলাম, তার মানে আমি টাকাটা পেয়ে গেছি, এটা কি হবে, ডেবিট কি হবে? চিন্তা করেন তো, টাকা কি আমার কাছে আসছে না গেছে? স্যার আসছে। আসছে। টাকা যদি আসে তাইলে কি হবে, ডেবিট হবে, ডেবিট। ক্যাশ ডেবিট হবে, তার মানে ক্যাশ ডেবিট হয়েছে, তাহলে আমি অন্য পক্ষে আমি কি দিব, ক্রেডিট কি দিব, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট সার্ভিস রেভিনিউ। আপনাকে সবসময় চিন্তা করতে হবে, একটা গিভ অ্যান্ড টেক হচ্ছে, একটা দুইটা অ্যাকাউন্টের মধ্যে গিভ অ্যান্ড টেক হচ্ছে, আমি যদি ক্যাশ পাই আমি কিছু একটা তাকে ক্রেডিট করতে হবে, সেই ক্রেডিটটা কি, এটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। এই যে দেখেন, এখানেও দেখেন, এই যে ক্যাশ ডেবিট হইলো, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হইলো। আচ্ছা, 10,000 টাকা লোন নিলাম ব্যাংক থেকে, কি হচ্ছে ঘটনা, আমি টাকা কি পাচ্ছি না টাকা দিচ্ছি? ব্যাংক থেকে আমি লোন করলাম, টাকা কি পাচ্ছি? টাকা পাচ্ছি। টাকা পাচ্ছি, তো টাকা যখন পাচ্ছি তার মানে কি, ক্যাশ আসতেছে আমার কাছে, ঠিক না? জি স্যার, ডেবিট। ক্যাশ, তার মানে ক্যাশটা ডেবিট, তাহলে ক্রেডিট কি হবে, লোন পে ব্যাক করতে হবে। লোন পে ব্যাক করতে হবে, তার মানে লোন অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। তো এখানে দেখেন, এই যে ডেবিট ক্যাশ 10,000, লোন পেয়েবল 10,000। আপনাকে সবসময় মনে রাখতে হবে একটা ট্রানজাকশন গিভ এন্ড টেক হচ্ছে, দুইটা অ্যাকাউন্ট
একটা অ্যাকাউন্ট এই পাশে আসলে আরেকটা অ্যাকাউন্ট ওই পাশে যাইতে হবে। এইটা যদি আপনি ঠিকঠাক মতন করতে পারেন, আপনি কিন্তু মিলাই ফেলতে পারবেন আপনার অ্যাকাউন্টিং এর হিসাব। ওকে, তো অ্যাকাউন্টিং মানে কি? তাইলে যদি আমরা এইভাবে চিন্তা করি যে অ্যাকাউন্টিং হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আচ্ছা, এখন পরীক্ষায় কি আসবে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলে পড়বো। এটা জাস্ট শুধু খুবই বেসিক অফ দ্য বেসিক্স দেখানো হইলো। সবচেয়ে সহজ যে ট্রানজাকশন গুলা সেইগুলো এখানে আসছে। বাট তারপরে আপনারা যদি এই জিনিসটা বুঝে থাকেন, আপনি অনেক কিছু বুঝে ফেলছেন, বেসিক বুঝে ফেলছেন। যে গিভ এন্ড টেক হবে, যেটা আসবে সেটা ডেবিট, যেটা চলে যাবে সেটা ক্রেডিট। এখন কি আসতেছে আর কি যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, সো অ্যাকাউন্টিং কি? ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। সোজা কথা, আপনি যদি কেউ এসে যখন বলবে যে ভাই ব্যবসা কেমন চলতেছে, আপনি যদি বলেন ব্যবসা ভালো চলতেছে, তার মানে হচ্ছে আপনি প্রফিট করতেছেন। আপনি যে প্রফিট করতেছেন সেই জিনিসটা বুঝতে হইলে আপনার অ্যাকাউন্টিং বুঝতে হবে। অনেক সময় খালি চোখে কি মনে হয় যে সে ফর এক্সাম্পল আমরা যে কিসে দেখি বিভিন্ন এই যে বৃষ্টির সিজনে আমরা সবসময় শুনি না যে ক্ষেতের তরমুজ 10 টাকা করে গোটা বিক্রি হয়, আর এই সেম তরমুজ ঢাকায় কেজি 70 টাকায় বিক্রি হয়। এক একটা তরমুজ বিক্রি হয় 250 টাকায়, 250 টাকা, 300 টাকা, 500 টাকা। অথচ সেম তরমুজ ক্ষেত থেকে 10 টাকা করে তুলে নিয়ে আসছে। তো যারা ব্যবসা করতেছে এরা তো কোটিপতি হয়ে যাওয়ার কথা, ঠিক না? তো এরাই এখনো ভ্যানে করে তরমুজ বেচতেছে কেন যদি কোটিপতি হয়ে যায়? ঝামেলাটা কোথায় বলেন তো? স্যার 100 টাকার বিক্রি করলে 80 টাকায় ফালা দিতে হয় লাস্টে। এক্স্যাক্টলি। সে যখন ক্ষেত থেকে তরমুজ তুলে ফার্স্ট অফ অল কৃষক সে 10 টাকায় বিক্রি করতেছে, ঠিক কথা। যে পাইকার কিনতেছে ক্ষেত থেকে, ও কিন্তু একটা ভ্যানে করে নিয়ে যাচ্ছে। ভ্যানে নিয়ে যাইতে যাইতে ও যখন লোকাল বাজারের পাইকারের কাছে গেল, ও কি করলো, ও বেসিক্যালি দেখা গেল নিচের যেই তরমুজগুলো আছে ওর 10% তরমুজ নষ্ট হয়ে গেছে, একদম ভর্তা হয়ে গেছে। আপনারা কি কাউরান বাজারে দেখছেন কখনো তরমুজ নামানো? জি স্যার, সন্ধ্যার পরে গেলে পচা গন্ধে থাকা যায় না। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং ওইখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, নিচের দিকের যে তরমুজগুলো আছে ওইগুলো একদম ভর্তা হয়ে গেছে। এবং কাউরান বাজারের ডাস্টবিন গুলা ভর্তি থাকে তরমুজে। তার মানে কি, আপনি যখন ব্যবসা করবেন আপনাকে বুঝতে পারতে হবে আপনার কত টাকা ট্রান্সপোর্টেশন কস্ট যাচ্ছে, কত টাকার তরমুজ নষ্ট হয়ে গেছে। এই যে পথে পথে আমরা যে চাঁদাবাজি শুনি, পুলিশ চাঁদাবাজি করে, দলীয় ক্যাডার চাঁদাবাজি করে, এইগুলার খরচও আপনাকে হিসাবের ভিতরে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপরে আপনাকে চিন্তা করতে হবে যে আমি 10 টাকা দিয়ে যে তরমুজ কিনছিলাম সেই তরমুজ ঢাকায় আসতে আসতে ওইটার খরচই হয়ে গেছে 200 টাকা। আমাকে যদি মিনিমাম প্রফিট করতে হয় আমাকে 230 টাকায় প্রফিট করতে হবে বা 250 টাকায় সেল করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে কি অবস্থা। সো অ্যাকাউন্টিং এখন ধরেন বেসিক আড়তদার যে সে হয়তো বা এত ডেবিট ক্রেডিট সে বোঝে না, বাট সে কিন্তু ঠিকই অ্যাকাউন্টিং কিন্তু সে ঠিকই করতেছে। খুব বেসিক মাত্রায় সে অ্যাকাউন্টিং করতেছে। এখন চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হচ্ছে আপনি যদি এই সিস্টেমেটিক ওয়ের অ্যাকাউন্টিংটা না জানেন, আপনি শুধু চোখের সামনে যেই খরচগুলা দেখতেছেন শুধু সেই খরচগুলো আপনি নিয়ে আসবেন। বাট সমস্যাটা হচ্ছে আপনি যখন সে ফর এক্সাম্পল অনেকে এই ভুলটা করে সে লোন নিয়ে সে তরমুজ ফলাইছে, কিন্তু সে যখন বিক্রি করার জন্য গেল, সে তার কস্ট অফ ফান্ড যেটা সে যে 1 লক্ষ টাকা লোন নিছিল, ওই লোন নেয়ার কারণে তাকে 15,000 টাকা তাকে ইন্টারেস্ট দিতে হইল। এই ইন্টারেস্ট দেওয়ার হিসাবটাই সে ভুলে যায়, সে মাথায় থাকে না। কেন থাকে না? কারণ সে চোখের সামনে যা দেখছে শুধু সেইটাই লিখে রাখছে।
এটাকে বলা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মেথড। এই যে আমরা যে বিভিন্ন দোকানে গেলে যে দেখি না লম্বা লম্বা খাতা নিয়ে বসে আছে, হাল খাতা, এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মেথডে। সো সিঙ্গেল এন্ট্রি মেথডেও হিসাব করা যায়, বাট সিঙ্গেল এন্ট্রি মেথডে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। যেটা ডাবল এন্ট্রি মেথড বা যেটা আমরা যেই টেকনিক্যালি যে অ্যাকাউন্টিং নিয়ে আমরা কথা বলতেছি, ওই অ্যাকাউন্টিংটা যদি যথাযথভাবে করা হয়, অ্যাকাউন্টিং এর ভিতর দিয়েই আসলে কোনো ভুল থাকলে সেটা বের হয়ে আসে, কারণ দুই সাইড তখন মিলে না। আমরা যদি কোনো একটা অ্যাকাউন্ট বাদ দিয়ে যাই, কোনো একটা ট্রানজাকশন বাদ দিয়ে যাই, এটা কোনো না কোনো জায়গাতে গিয়ে সেটা মিসম্যাচ তৈরি করে। সো মিসম্যাচ যখন তৈরি করে সেটা আমাদেরকে ইন্ডিকেশন দেয় যে তুমি কোনো একটা খরচ বাদ দিয়ে চলে গেছো। তুমি এই দিক থেকে দেখলে খরচ 100 টাকা, ওই দিক থেকে দেখলে খরচ 95 টাকা, তার মানে তোমার হিসাব মিলে নাই। তুমি কোনো না কোনো জায়গায় তুমি আইদার 5 টাকা বেশি ধরছো অথবা 5 টাকা কম ধরছো কোনো একটা জায়গায়। তো এই যে 2 নম্বরে দেখেন, ডাবল এন্ট্রি এনশিওরস ব্যালেন্স এন্ড প্রিভেন্টস এরর। সো সিঙ্গেল এন্ট্রি মেথডও আছে, ডাবল এন্ট্রি মেথডও আছে। ডাবল এন্ট্রি মেথড হচ্ছে সায়েন্টিফিক মেথড। সিঙ্গেল এন্ট্রি মেথডটা যারা অ্যাকাউন্টিং যারা প্রপারলি জানে না তারা সিঙ্গেল এন্ট্রি মেথডে তারা কাজ করে, এবং সিঙ্গেল এন্ট্রি মেথড হচ্ছে হাইলি রিস্কি। আচ্ছা, দেন হচ্ছে জার্নাল এন্ট্রিজ আর দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য অ্যাকাউন্টিং সাইকেল। যেটা আমি প্রথমেই বলছিলাম যে জার্নাল এন্ট্রি দিয়েই সবকিছু শুরু হয়। আপনার অ্যাকাউন্টিং এর সবকিছুর প্রথম স্টেপটা হচ্ছে জার্নাল এন্ট্রি। এবং অ্যাকিউরেট রেকর্ডস মিনস বেটার ডিসিশনস এন্ড ইনভেস্টর কনফিডেন্স। আমি যত বেশি আমার অ্যাকাউন্টিং ডকুমেন্টেশন যত ভালো হবে, সেখান থেকে কিন্তু আমরা এই যে 14 নম্বর ক্লাসে আমরা যে ফিনান্সিয়াল অ্যানালিসিস পড়ব, এই ফিনান্সিয়াল অ্যানালিসিসের মূল ভিত্তি হচ্ছে অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং হচ্ছে সবকিছুর মূলে। সো আপনারা যেরকম কোডিং এর, আমি জানি না আপনারা কি C++ করেন, জাভা করেন? জাভার কোডিং কি শেখানো হয় আপনাদেরকে? জি স্যার। আচ্ছা, সো জাভা কোডিং কিন্তু বলা হয় যে সবকিছুর মূলে। সো এই অ্যাকাউন্টিংটা হচ্ছে সব ধরনের অ্যানালিসিসের মূলে হচ্ছে অ্যাকাউন্টিং। আপনি অ্যাকাউন্টিং ঠিক মতো পারবেন, আপনি বাকিগুলা ইউ ক্যান ম্যানেজ। আপনি সাম ওয়ে অর আদার আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। আপনি দেখে আপনি বুঝে ফেলতে পারবেন যে কি হচ্ছে ঘটনা। সো অ্যাকাউন্টিংটা আপনাকে ঠিকঠাক মতন করতে পারতে হবে। আচ্ছা, সো এইটা গেল আজকের ক্লাসের ডিসকাশন। এখন যেটা আমরা দেখবো যে বেসিক্যালি আমরা যে ফাইনাল পিচ যেটা আমরা করব, আমরা ফাইনালের আগে আমরা নিব প্র্যাকটিক্যালি। আমরা চেষ্টা করব ফাইনালের আগের ক্লাসটাতে এটা করার। যে ফাইনাল কবে হবে ইনশাআল্লাহ আপনাদের? ডেট কি একটা আন্দাজ করতে পারেন কবে হবে? অক্টোবর মাসেই তো হয়ে যাওয়ার কথা মনে, নাকি নভেম্বরে হবে? নভেম্বর হবে মনে হয় স্যার। হ্যাঁ, নভেম্বরের প্রবাবলি শুরুর উইকে হবে এক্স্যাক্টলি। কারণ আপনার তো মিড টার্ম কবে হইল? মিড টার্ম তো হইল গিয়ে কবে? সেপ্টেম্বরের শেষ হইল কবে? সেপ্টেম্বর 1 তারিখে না নাকি? সেপ্টেম্বরের শুরুর দিকে শেষ হয়েছে, শুরুর উইকে। হ্যাঁ, তার মানে অক্টোবর গেল, হ্যাঁ নভেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে ফাইনাল হয়ে যাবে। সো আমরা যেটা করব যে ফাইনালের যে বন্ধটা হবে, ফাইনালের বন্ধের ঠিক আগের ক্লাসটাতে বেসিক্যালি এই জিনিসটা হবে। আমরা ফাইনাল টার্ম ফাইনাল পিচ অ্যাসাইনমেন্টটা আপনারা সাবমিট করবেন। ঘটনা কি হচ্ছে, এটা হচ্ছে লাইভ ইনভেস্টর পিচ ডেক প্রেজেন্টেশন। আপনারা এই যে আমরা ফিনান্সিয়াল অ্যানালিসিস করব, আমরা বিজনেসের বিভিন্ন দিক আমরা চিন্তা করতেছি, আমরা কিভাবে বিজনেসটাকে সাজাইতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, আমরা সব কিছু নিয়ে আমরা পড়তেছি। সো সব জ্ঞানগুলাকে একসাথে নিয়ে
আমরা একটা সিনারিও তৈরি করব যেখানে আমি একটা বিজনেস এস্টাবলিশ করতে যাচ্ছি, আমি একজনের কাছ থেকে আমার কিছু সেই বিজনেসের উপর ভিত্তি করে আমার কিছু টাকা দরকার, আমার ইনভেস্টমেন্ট রেজ করতে হবে, সেই ইনভেস্টমেন্টটা আমি ইনভেস্টরের কাছে আমি পিচ করব, তাকে আমি বোঝাবো যে বিজনেসটা কি নিয়ে, কেন এই বিজনেসটা খুব অ্যাট্রাকটিভ বিজনেস, এইটা থেকে বিজনেস করলে কি কি লাভ আছে, সে বিজনেস করলে সে যদি টাকাটা এখানে খাটায় সে কি কি বেনিফিট পাবে, সব কিছু এই পিচ ডেকের ভিতরে তুলে নিয়ে আসতে হবে। সো সোজা কথা একদম প্রথম ক্লাস থেকে শেষ করে লাস্ট ক্লাস পর্যন্ত, লাস্ট যে আমাদের কনসেপচুয়াল ক্লাস হবে, সব কয়টার একটা মিলিত জ্ঞান আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এটার ওয়েট কি 20% অফ টোটাল গ্রেড। সো বেশ ভালো ওয়েট, কিন্তু আপনার গ্রেড আপ ডাউনের একটা বেশ ভালো সম্ভাবনা, যে ভালো করবে ওর একটা গ্রেড বেড়ে যাবে, যে আসলে ভালো করবে না ও আসলে কিন্তু একটা বা দুইটা গ্রেড কিন্তু নিচে নেমে যাবে। সো সেম গ্রুপ, আপনারা যে গ্রুপটা নিয়ে আপনারা যে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন সেম গ্রুপই প্রেফারেবলি। যদি পারপাস হচ্ছে অ্যাপ্লাই কোর্স লার্নিং ইনটু রিয়েলিস্টিক পিচ। আচ্ছা, পিচ ডেক কন্টেন্ট 10 থেকে 12 স্লাইডের হইতে হবে। এটার ভিতরে কি থাকবে? প্রবলেম, সলিউশন, মার্কেট অপরচুনিটি, বিজনেস মডেল, কম্পিটিশন এন্ড পজিশনিং, ফিনান্সিয়াল প্রজেকশন, এই যে আমরা ফিনান্সিয়াল অ্যানালিসিস নিয়ে আমরা কাজ করব সেইটা থেকে দিতে হবে। গো টু মার্কেট স্ট্র্যাটেজি কি হবে, যে আমি কিভাবে আমি বিজনেসটা নিয়ে মাঠে নামবো, কি কি ধরনের রিস্ক আছে, কিভাবে আমি সেটাকে মিটিগেট করব, আমার টিমে কে কে আছে, এবং ফাইনালি কত টাকার ইনভেস্টমেন্ট আমি চাচ্ছি। এই জিনিসটা সেই পিচ প্রেজেন্টেশনে তুলে নিয়ে আসতে হবে। সরি, ওকে। সো ইভালুয়েশন ক্রাইটেরিয়া কি থাকবে? ক্ল্যারিটি এন্ড স্টোরি টেলিং, যে আপনি এই যে ইনভেস্টরের সামনে আপনি যে পিচটা করতেছেন তাকে আপনি কিভাবে কনভিন্স করার চেষ্টা করতেছেন, কেন আপনি এই বিজনেসটা করলেন, কিভাবে অ্যাসপিরেশনটা আসলো, এই জিনিসটা। আপনার অ্যানালিটিক্যাল ডেপথে থাকবে 30%, ফিনান্সিয়াল প্রজেকশন রিয়েলিজমে 30%, এবং প্রেজেন্টেশন স্কিল অ্যান্ড টিম ওয়ার্ক এটাতে থাকবে 20%। সো আমরা মানে এইরকম যেন না হয় যে গ্রুপের বাকি 3জন ঘুমাইছে আর একজন করে ফেলছে আর সবাই জিনিসটা পেয়ে গেল। আসলে জিনিসটা এত সোজা হবে না, সবাইকে খাটতে হবে। সো টাইমলাইনটা কি? উইক 14 to 18 হচ্ছে ড্রাফট আইডিয়াস, ফিনান্সিয়াল পজিশনিং। উইক 19 থেকে 23 হচ্ছে বিজনেস প্ল্যান, লেকচার্স, কন্টেন্ট সাপোর্ট। সো বিভিন্ন রকমের এই যে লেকচারগুলো থেকেই আপনারা আসলে কন্টেন্টগুলো নিতে থাকবেন। উইক 24-এ হচ্ছে ড্রাই রান একটা হবে, যে আমরা একটা ছোট কি করব, চেষ্টা করব আমরা একটা ক্লাস রাখার, যেখানে আপনারা হয়তোবা আপনাদের কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশনগুলো নিয়ে আপনারা ডিসকাস করতে পারবেন। এবং ফাইনালি লাস্টের 2টা উইক মানে একদম ছুটি হওয়ার যে লিভ ফাইনাল এক্সামের জাস্ট আগের সপ্তাহ তো ছুটি থাকে, ওই ছুটির 2 সপ্তাহ বেসিক্যালি লাস্টের 2টা ক্লাস আমরা এই প্রেজেন্টেশন নিয়ে আমরা কাজ করব। সো এইটাই মোটামুটি আমাদের ক্লাস। এখন বলেন কোনো যদি প্রশ্ন থাকে ভালো, আদারওয়াইজ আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। আগামী ক্লাসও এই অ্যাকাউন্টিং নিয়েই হবে। ওকে, বলেন কোনো প্রশ্ন আছে কিনা। আর বাট আমি জানি আপনাদের অনেক কিছুই হয়তো বা আপনাদের কাছে ক্লিয়ার না অ্যাকাউন্টিং এর, বাট এটা আসলে আনফরচুনেটলি এত কম সময়ে এর থেকে আসলে বেশি করাটা আমার জন্য বোঝানোটা ডিফিকাল্ট। সো আপনাদের আসলে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস করলে দেখবেন জিনিসটা খুবই ইজি। ডেবিট ক্রেডিটের বেসিক কনসেপ্টটা ধরে ফেললে আপনি টোটাল জিনিসটা আপনি করে ফেলতে পারবেন। আর আগামী ক্লাসে আমরা দেখবো জার্নাল এন্ট্রি, ট্রায়াল ব্যালেন্স, লেজার, এই জিনিসগুলো আমরা দেখবো। আর তারপরের ক্লাসে দেখবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস কিভাবে করতে হয়, সেখান থেকে আমরা বিভিন্ন রেশিও অ্যানালিসিস দেখবো। খুবই মজার একটা জিনিস। বিভিন্ন রেশিও অ্যানালিসিস দেখে আমরা আসলে বুঝবো যে আমাদের বিজনেসের স্ট্রেংথের কি অবস্থা, আমাদের বিজনেস কি স্ট্রং যাচ্ছে না বিজনেসটা
উইক অবস্থায় আছে, বিজনেসের অবস্থা ভালো না, হ্যাঁ বিজনেসের হেলথ কিরকম, এইগুলা রেশিও অ্যানালিসিস দেখে বোঝা যায়। তো খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে সামনে। আচ্ছা, তো আমরা তাইলে যদি আপনাদের আর কোনো কোশ্চেন বা ইস্যু না থাকে, আমি তাইলে আপনাদের রোল কলটা করে ফেলি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে কত